বাবার জমিদারিতে থাকি না, কারো বাবার জমিদারিতে থাকি না। তাহলে এই সম্মেলনের সমাবেশ থেকে, এই প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে প্রথম আমাদেরকে শপথ নিতে হবে যে যে বীর পুঙ্গবরা রাখি দিদের চুল মুঠি ধরতে পারে তাদের সবার মাথা নেড়া করে ঘোল ঢেলে দিতে হবে। আগে এই শপথ আমাদেরকে করতে হবে। আর হুগলি থেকে গোটা রাজ্যে এ সাহসের পুরিয়া আমাদেরকে বিতরণ করতে হবে। কি পারবো তো? ওরকম করে আমার কথাতে জোর করে স্টেরয়েডের ইনজেকশন নিয়ে বলার দরকার নেই, একদম এখান থেকে বলতে হবে। আরে নিজের ছেলের থেকে, নিজের সন্তানের থেকে কেউ প্রিয় হয় নাকি? তো সেখানে যখন নিজের বেটা বেটি অন্যায় করে তো তার কান মলে কসকসিয়ে মা দুটো ঠাটিয়ে চড় দেয় যে জীবনে ওই ভুল করে না। আর হুগলির কোন বাপের বেটাদের এত সাহস হয় যে রাস্তায় গণতন্ত্রকে বাদ দেবার জন্য অন্য লোকের গায়ে হাত তোলে? আর তাদের মাথার উপরে ছাতা ধরার জন্য গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে মেয়েরা আর রাতে বেরোবে না। তোকে রাতে কে বেরোবে? বলছে একটা ভাইপো বেরোবে কয়লা চুরি করতে। তালি নয়, হাসিও নয়। এ কথার দ্বারা এ রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য প্রশাসক, পুলিশ মন্ত্রী, হেলথের মন্ত্রী কোর্টের স্ট্যাম্প পেপারে সই করে কালকে বলে দিলেন এ রাজ্যের মেয়েদের নিরাপত্তা আমি দিতে পারবো না। হ্যাঁ কি না? কেউ যদি বলে যে রাতে মেয়েদের বেরোনোর দরকার নেই, তার মানে সে স্বীকার করে নিল এ রাজ্যের মেয়েদের কোন রকম নিরাপত্তা এ রাজ্যে নির্লজ্জ দুখানকাটা বেহায়া তৃণমূলদের পার্টি এবং তাদের পরিচালিত সরকার দিতে পারবে না। তাহলে এই দায়িত্ব কাদের নিতে হবে? কাদের নিতে হবে? আমাদের নিতে হবে। তাই নিজের দায়িত্ব নিজের নিতে হবে। আর পাড়ায় পাড়ায় মেয়েদের ব্রিগেড তৈরি করতে হবে। তারপরে যারা সুরসুরি দিতে হবে পেডিয়ে বৃন্দাবন দেখিয়ে দিতে হবে। তৈরি হন। গুন্ডাদের পশ্চিমবঙ্গ হতে দেওয়া যাবে না। কতদিন ভয়ে বাঁচবে? কতদিন? স্লোগান গণতন্ত্র, নারী মুক্তি, সমানাধিকার, সাদা ঝান্ডা। সেই সাদা ঝান্ডাতে লাল রঙে লিখেছে মহিলা সমিতি, আত্মরক্ষা সমিতির থেকে যে সংগঠনের উৎপত্তি, গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে রেখে মানুষের মতো বেঁচে থাকার মতো মেয়েদের নারী মুক্তি, আর সেখানে সমানাধিকার। আর এই সংবিধান সমানাধিকার হয়। তুমি কে বড় লোকের বেটা এসছো লাট সাহেবের বাদ, তুমি নারী মুক্তি, গণতন্ত্র এবং সমানাধিকার কেড়ে নেবে? তাহলে নাই বলেই তো এই স্লোগান দিতে হচ্ছে। থাকলে তো দিতে হতো না? থাকলে দিতে হতো? প্রয়োজন ছিল না? তাহলে সেই আত্মরক্ষা সমিতি থেকে যে মহিলা সমিতির গঠন, তার জন্য গোটা রাজ্য জুড়ে একদম নিচের তলা থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি তৈরি করে নেতৃত্ব নির্বাচিত করে নিজেদের এজেন্ডা ঘোষিতভাবে গোটা রাজ্যের মানুষের সামনে খোলাভাবে প্রকাশ্যে আমরা রাখছি। প্রকাশ্যে। কোথাও তো কারচুপি নেই, কোথাও তো লুকোচুরি নেই। ভয়ে বাঁচছে মানুষ, ভয়ে। রামনবমী চাপদানিতে আবার দাঙ্গা হয়ে যাবে না তো? মহরম আবার দাঙ্গা হবে না তো? দুর্গা পূজা হিন্দু পাড়া মুসলিম পাড়া নিজেদের মধ্যে বাড়িতে আগুন দিয়ে করবে না তো? আখাড়া বেরোবে, সেই আখাড়াতে কেউ কারো পেটে ছুরি বসিয়ে দেবে না তো? রামনবমীর মিছিল কেউ দূর থেকে ইট ভাঙা ছুড়ে দেবে না তো? ভয়ে বাঁচবে চাপদানি, ভয়ে ভয়ে বাঁচবে। কথা নেই, বার্তা নেই, হুট করে শ্রমিকদেরকে মিলের বাইরে, জুট মিলের বাইরে বলবে গেট বাহার, বন্ধ করে দাও, কারখানা চলবে না। ভয়ে বাঁচবে চাপদানি, চাপদানি ভয়ে বাঁচবে। শ্রমিক মহল্লাগুলোতে, কলোনিগুলোতে ড্রেনেজ সিস্টেম নেই, হেলথ সেন্টার নেই, বেঁচে থাকার মতন পরিবেশ নেই,
পেট ভর্তি খাবার নেই, ডেঙ্গু মশা ভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছে, পৌরসভার দিকে কোনো নজর নেই, যারা নিজের হাতে কোন রকম সেফটি সিকিউরিটি ছাড়া এই চঞ্চল পরিষ্কার করছে গোটা চাপদানি ভট্টেশ্বরে, সেই সব শ্রমিকরা 110 টাকা ডেলি হাজিরিতে কাজ করবে, চাইতে পারবে না। গভর্নমেন্ট নির্ধারিত আনস্কিল লেবারের পে চাইতে পারবে না। সরকার নির্ধারিত আধা দক্ষ শ্রমিকের জন্য যে প্রত্যেক দিনের মজুরি আছে, কথা বললে কি হবে? চলে যাও, গেট বন্ধ। ব্রেকওয়েট কারখানা, রেল ইঞ্জিন, ওয়াগন, গোটা রেল ব্যবস্থাকে যে কটা রেল ইঞ্জিন কারখানা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের শিল্প হিসাবে বেঁচে আছে, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ব্রেকওয়েটে, লজ্জা করে না? 25 থেকে 30টা পর্যন্ত পার্মানেন্ট শ্রমিক, আর বাকি সব আনঅর্গানাইজড অসংগঠিত শ্রমিক, বেতন কোনো মা বাপ নেই। ভয়ে বাঁচবে চাপদানি, ভয়ে। এত জুট মিল আছে, শ্রমিক আছে, কি বেতন পাবে, কি গ্র্যাচুইটি পাবে, কি বোনাস পাবে, পেনশন কত, 1000 2000, সংসার চলে। নিজের গতর, নিজের ঘাম, নিজের রক্ত দিয়ে যে জুট মিলগুলোকে আমরা বানিয়েছি, যে জুট মিলগুলোকে, যে ভাতঘরগুলোকে আমরা বাঁচিয়েছি, যেখানে নিজেদের গতর ঢেলেছি, যেখানে নিজেদের বুদ্ধি ঢেলেছি, যেখানে নিজেদের ঘাম ঢেলেছি, যে জুট মিলগুলোকে খোলা রাখার জন্য জান কবুল করে লড়াই করেছি, দালালদের বিরুদ্ধে লড়াই করেছি, মালিকের বিরুদ্ধে লড়াই করেছি, পলিসির বিরুদ্ধে লড়াই করেছি, পেটের ভাতও বাঁচিয়েছি, ভাতঘরও বাঁচিয়েছি, জুট মিলও বাঁচিয়েছি। সেই জুট মিল আমার যখন আর কাজ করার ক্ষমতা থাকবে না, তখন আমাকে 1000 টাকা 2000 টাকা পেনশন দেবে? একটা পেটে পাথর হয়ে গেলে, একটা আলট্রাসোনোগ্রাফি করাতে গেলে, বাজারের একটা ডায়াগনস্টিক সেন্টারে একটা আলট্রাসোনোগ্রাফি করাতে গেলে 1600 থেকে 2000 টাকা খরচা, সেখানে মাস গেলে একটি শ্রমিকের পেনশন 2000 টাকা। ভয়ে বাঁচবে চাপদানি, ভয়ে। শ্রমিক মহল্লাতে, বস্তিতে যে মহিলাগুলো বসবাস করছে, তাদের শরীরের রক্ত, হাড়ের যন্ত্রণা, বুকের দুধ, রক্তে হিমোগ্লোবিন, চুল উঠে যাওয়া, কিছুদিন পরে শরীর কালো হয়ে যাওয়া, গলার নিচে বুকের হাড়ে কলঙ্গি দেখে যাওয়া, লোকের কোণে চামড়া উঠে যাওয়া, চোখের সামনে দেখতে পাই না আমরা এইসব মহিলাদেরকে। লোকের বাড়িতে কাজ করতে যায়, ক্রেশে কাজ করতে যায়, জুট মিলের বাইরে অন্যান্য 5টা কাজে যুক্ত হয়। কি অবস্থা, কি করে বাঁচছে? কাপড় টেনে ধরলে শ্লীলতাহানি হয়, গায়ে ঠেসাঠেসি করলে শ্লীলতাহানি হয়, 5টা গালি দিলে শ্লীলতাহানি হয়, রেপ করে দিলে শ্লীলতাহানি হয়। বেঁচে থাকার অধিকারটা না থাকলে তার শ্লীলতা চলে যাচ্ছে না? ডেফিনিশন, সংজ্ঞা কাকে বলে, তাকে এত কম হয়ে যাবে? জান কবুল করে পশ্চিমবঙ্গের মাটিতে বামপন্থী সংগঠন হিসাবে মহিলা সমিতি নিজের লড়াইয়ে দাবি আদায় করেছিল। বেঁচে থাকার লড়াই, বেঁচে থাকার দাবি, অধিকার, তাই নিজের জমি শক্ত করতে হবে। 18 বছর বয়সের নির্বিশেষে ছেলে মেয়ে সবাই ভোট দিতে পারবে, খেতে পারবে, রেশনের কার্ড হবে, সেলফ হেল্প গ্রুপ হবে, নিজের পছন্দ মতো লেখাপড়া করতে পারবো, যাকে পছন্দ হবে তাকে ভালোবাসতে পারবো। दिल से दिल मिलाने का काम ममता बनर्जी का, मोदी का नहीं है। और নিজের ভেতরে আছে। কাকে প্রেম করব তা তোমার বাবা ঠিক করে দিতে পারে না, কাকে বিয়ে করব তা তোমার বাপ ঠিক করে দিতে পারে না, কি করে বাঁচবো তা তুমি ঠিক করে দিতে পারো না। আমি রাতে বেরোবো না, আমি ভোরে বেরোবো নাকি আমি বিকেলে বেরোবো, আমি বন্দী নই, আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। আমার শরীরটা শুধু মেয়ের বলে তুমি ঠিক করে দিতে পারো না আমি কখন বেরোবো।
তোমরা সরকারের থেকে যেগুলো ঠিক করে দিচ্ছ সেগুলোকে সরকার পরিচালনা বলে না, সেগুলোকে ফ্যাসিবাদ বলে, সেগুলোকে স্বৈরাচার বলে, সেগুলোকে পুরুষতান্ত্রিকতা বলে, সেগুলোকে অমানবিক বলে, সেগুলোকে গুন্ডা রাজ বলে। তুমি সরকার চালাচ্ছ না, তুমি গুন্ডা রাজ চালাচ্ছ। তাই সরকার নয়, গুন্ডা রাজ পাল্টে দেওয়ার জন্য লড়াই চলছে, তার জন্য ভিড় তৈরি হচ্ছে, তার জন্য এ ভাবার কোনো কারণ নেই। তমন্না হোক, আর জিকর হোক, আর দুর্গাপুর আইকিউর সিটি হোক, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ঢিল মেরে শান্ত হয়ে বসে থাকা যায় না, পাল্টা পাটকেল খাবার জন্য তৈরি থাকতে হবে, আর মানুষ তার প্রস্তুতি নিচ্ছে। এই গোটা হুগলি জেলার সব থেকে বেশি যদি কিছু ভুগছে সেটা হলো জুট মিলগুলো। কেন ভুগছে? মহিলা সমিতির সম্মেলন, তার প্রকাশ্য সমাবেশে অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায়, পেটের ভাত, হাতের কাজ, মাথার ছাদ, কথা বলার অধিকার, ভোটে দাঁড়ানোর অধিকার, নিজের প্রতিবাদের কথা চিৎকার করে না বলার অধিকার যদি না থাকে, কিসের অস্তিত্ব? দাসে আছি নাকি? দাস সমাজে আছি? কিনে রেখেছো তুমি আমাদেরকে গণতান্ত্রিক পরিবেশকে ব্যবহার করে, সংবিধানকে ব্যবহার করে তুমি কিনে রেখেছ। আর সেই কেনাতে তুমি পেয়াদা ঠিক করবে, সেই পেয়াদা হবে তৃণমূলের ছিটে ফুটা মস্তানরা, সেই পেয়াদা হবে তৃণমূল থেকে বিজেপির ভাগাড়ে যাওয়া তৃণমূলের খেলানো মালগুলো, সেই পেয়াদা হবে এলাকার আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া ছোট ছোট ঠিকাদার আর মস্তান বাহিনীরা, তার পেয়াদা হবে হাতে লাঠি আর মদের বোতল নিয়ে যারা পাড়ায় দৌরাত্ম্য করে বেড়ায়, তারা পেয়াদা হবে সিভিক ভলেন্টিয়ার, পেয়াদা হবে খাকি উর্দি পরে সরকারি গুন্ডারা। শুনে রেখো, এ গোটা ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করে দেশের জনগণ নিজেদেরকে নিজেরা সংবিধান অর্পণ করেছে, আর সেখানে ইউ আর দ্য পাবলিক সার্ভেন্ট, তোমাকে পাবলিক আইনে কাজ করতে হবে। আর যারা নিজেদেরকে মনে করছে যে আমরা সবার উপরে, আমরা তাদেরকে বলে রাখছি, যারা আমাদেরকে দাস বলে ব্যবহার করার জন্য পেয়াদা ব্যবহার করছেন, তিনি পঞ্চায়েতের অফিসে হতে পারেন, পৌরসভার অফিসে হতে পারেন, বিএলআর অফিসে হতে পারেন, বিএমআই সিএমআই হতে পারেন, বা পুলিশ থানাতে বড়বাবু মেজবাবু ছোটবাবু হতে পারেন। সময়ের চাকা রাজনীতির কারণেই ঘুরবে, মানুষের রুটি রুজির লড়াইয়ে ঘুরবে। সেদিন চাপদানির মোড়ে ফুটো বাটি নিয়ে যদি না বসতে হয়, সেদিনকে দেখবেন মানুষ এসে ফুটো ফেলে দিয়ে যাবে আপনাদের, আর ফাইলগুলো পেনশনের জন্য আসতে হবে রেখা দিদের কাছেই সাইন করানোর জন্য। ওদিন দূরে নয়, নয় দূরে। লড়াইগুলো চলছে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য। এ লড়াই মানুষের লড়াই, সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে চাইছে বামপন্থীরা, সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে মহিলা সমিতি। সেই লড়াই, যে লড়াইয়ে মেয়েদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা যাবে না। ছবিতে পিঠটা একটু ভালো করে না দেখা দিলে সাবানটা ভালো বিক্রি হবে না। সোনার গয়নাতে বুকের খাঁজটা একটু ভালো করে দেখা না দিলে সোনার গয়না বেচবে না। পুজোর সময় জামা কাপড় থেকে শুরু করে সানগ্লাস পর্যন্ত সবেতেই ব্যবহার হবে। এ কি আল্ট্রা মডার্ন কোনো সংস্কৃতি, কোনো কালচার নাকি? না, নয়। কে কি কাপড় পরবে, কে কি গয়না পরবে, কে কেমনভাবে চলবে, সেটা সে নিজে ঠিক করবে। তার নিজস্ব অধিকার আছে, বেসিক কনসেপ্ট আছে। কিন্তু যে পাল্টা পরিবেশ তৈরি করার জন্যে এ গোটা ভারতবর্ষে মেয়েদেরকে পণ্য হিসাবে ব্যবহার করছে, আমরা সেই দর্শন এবং সেই সংস্কৃতির বিরুদ্ধে লড়তে চাইছি। সেই দর্শন, সেই সংস্কৃতিতে শুধুমাত্র মেয়েদেরকে হোর্ডিংয়ে তুলে রাখাটাই তাদের কাছে মূল কথা নয়।
তাদের কথা হলো ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে, গণতান্ত্রিক পরিস্থিতিতে এবং অর্থনৈতিক বিষয়ে মেয়েরা যাতে বেশি অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা। বুকে হাত রেখে বলুন, জুট মিলের কারখানাগুলোতে কত % মহিলারা কাজ করছেন? বুকে হাত রেখে বলুন, ব্রেথওয়েটে কতজন মহিলা শ্রমিক কাজ করছেন? বুকে হাত রেখে বলুন না। স্কুল কলেজ থেকে মেয়েদের ড্রপ আউট কত হচ্ছে? বুকে হাত রেখে বলুন। এলাকা জুড়ে উৎপাদন ক্ষেত্রে কত শতাংশ মহিলারা, কতজন মহিলারা তারা প্রত্যেকটা দিন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন? আর যেখানে নতুন করে সরকারি কাজের দরজা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কারা কাজ করতে ঢুকবে? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলা, মাইনরিটি, সংখ্যালঘু, পিছিয়ে পড়া, কোথায় জায়গা? বেশি সংখ্যক মানুষ যদি প্রত্যেক দিনের রুটি রুজির কাজে যুক্ত না হতে থাকে তাহলে তার গতর তুমি ব্যবহার করতে পারছো না, তার দ্বারা তুমি কোনো রাজস্ব তৈরি করতে পারছো না, তাকে তুমি আস্তে আস্তে কোণঠাসা করে ঘরে ঢুকিয়ে দিতে চাইছো। অথচ এটাই আমার সম্পদ, তারও দুটো হাত আছে, তারও একটা মাথা আছে, সেও গতর খাটিয়ে অনেকটা জিনিসপত্র তৈরি করতে পারে, সে তার মাথাটা ব্যবহার করতে পারে। তুমি তার ব্যবস্থা করে দিচ্ছ না, দিচ্ছ না। তাকে খেতে হচ্ছে তো, হ্যাঁ। তাকে জামা কাপড় পরতে হচ্ছে, হ্যাঁ। তাহলে সে কি করবে? লোন নেবে। গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে আজকে মেয়েদের কাছে আরো একটি বড় বিপদ, ছোট পুঁজি মাইক্রো ফিন্যান্সের কাছে লোনের ফাঁদে যুক্ত হয়ে যাওয়া। গেছিলাম ধূপগুড়িতে, বন্যা কবলিত এলাকায়। সকালবেলা বেরিয়ে যে গাড়িতে গেছি সে গাড়ি যেখানে দাঁড়ালো সেখান থেকে 1.5 কিলোমিটার হেঁটেছি। 1.5 কিলোমিটার পর্যন্ত কোথাও কোনো জনবসতির চিহ্ন নেই। কি চাষ হয়? ধান চাষ হয়। আর কি হয়? সিম হয়। আর কি হয়? করলা হয়। আর কি হচ্ছে? শশা হচ্ছে। ক্ষেতের পর ক্ষেত, 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট পলিতে চাপা পড়ে গেছে। কি হবে? এবছর ধান হবে না। কেন? পলির নিচে ধানের শীষ, চিটে ধান হবে। কে দেখবে? প্রশাসন যাচ্ছে না। 1.5 কিলোমিটার গিয়ে যখন গেলাম দেখছি ত্রিপলের ঘেরাতে মানুষ বসবাস করছে। বললাম এখানে কতজন আছো গো? বললো আমরা এখানে 5টা পরিবার আছি। বলি কেন? এখানে তো 9টা টেন্ট আছে। বললো না না, 9টা টেন্টে 50টা পরিবার আছে। ভাবতে পারছেন? একটি টেন্টে 5টা পরিবার আছে। 5টা পরিবারের সঙ্গে সাপ, খোপ, পোকা, মাকড়, জন্তু, জানোয়ার, তুই সব আছে। কোনখানে আছে? এখানে রেল লাইন, এখানে রেল লাইন, মাঝখানটাতে আছে। চোরের উপর বিষ ফোড়া, গোদের উপর বিষ ফোড়া। বিপুদি ঠিক করে দিল। কিচ্ছু নেই। একটি ত্রিপলের তাঁবুর নিচে 5টা ফ্যামিলি একটু মুড়ি, চিড়ে, চাল, গুড়, বাতাসা নিয়ে বসে আছে। কিচ্ছু নেই। সেখানে চুরি হচ্ছে। গল্প মনে হচ্ছে না? মিথ্যে মনে হচ্ছে না? প্রথমে যখন এসে বলল যে আমাদের এখানে চুরি হচ্ছে, আমি প্রেসকে বললাম যে আপনারা কি সব উল্টোপাল্টা কথা বলছেন। মানুষের ঘর নেই, জমি নেই, চাষ চলে গেছে, একটা টেন্টের মধ্যে 5 জন থাকছে, সেটা আপনাদের কাছে ইস্যু নয়? চুরি হয়ে যাচ্ছে। গায়ে একটা কথা ছিল, হাড়রে জল যায়, গুলুকে তালি দেয়। মানে বাঁধ বেঁধে দিলে বাঁধ যখন ভেঙে যায় তখন হর হর করে জল যায়। আর একটা ছোট বুলবুলির মতন আছে, সেখানে গল গল করে জল বেরিয়ে যায়। যেখানে বাঁধ ভেঙে যায় সেটা নিয়ে চিন্তা নেই। যেখানে একটা গুলগুলি আছে যেটার থেকে একদম গল গল করে জল বেরোচ্ছে
করেছে সেইটা নিয়ে আপনাদের চিন্তা। প্রেস একটু দমে গেল, কিছু দূর যাওয়ার পরে এলাকার মানুষ জোর করে চেঁচিয়ে উঠে বলছে, জানো আমাদের যেটুকু এখানে বেঁচে আছে সেগুলো কেউ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ বললো পুলিশ, আর 6 দিন হয়ে গেল আজ পর্যন্ত ভিডিওকে চোখের সামনে দেখতে পাইনি। বললাম যে যাদেরকে ভোট দিয়ে জেতালো, বললে একবার আসুক না, পিঠের মেরুদণ্ডটা ভেঙে যদি না দিই এই পাড়া থেকে বেরোতে পারবে না, ভয়ে ঢুকতে পারছে না। যন্ত্রণা যন্ত্রণা। 9 মাসের পোয়াতি বউ জলে ভেসে গেছে, কোন রকমে হাত ধরে টেনে এনেছে, ট্রমাতে আছে, আত্মীয়ের বাড়ি পৌঁছে দিয়েছে, আত্মীয়ের বাড়িরও সেই অবস্থা, খাবার নেই, ত্রাণের খাবার আসছে, সেটা আত্মীয়ের বাড়িতে 9 মাসের পোয়াতি বউকে খাবার পাঠাচ্ছে। পশ্চিমবঙ্গ লাল রঙের পাঞ্জাবি আর সাদা রঙের ধুতি পরে সিএম এর হাত ধরে নাচলে পশ্চিমবঙ্গের এই চিত্র পাল্টে যাবে না, পাল্টে যাবে না, পাল্টে যাবে না। পশ্চিমবঙ্গের ডেলি প্যাসেঞ্জারি 26-এর বিধানসভা নির্বাচনে মোদী অমিত শাহ করলেও পশ্চিমবঙ্গের এই চিত্র পাল্টে যাবে না। পশ্চিমবঙ্গের এই চিত্র ছিল না। ছোটদের ঠাকুমাদের কাছে শুনেছি যে এক সময় পশ্চিমবঙ্গে বন্যার পর পশ্চিম মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, 24 পরগনা থেকে সমস্ত মানুষেরা দলে দলে আসতো। জানিস তখন আমরা ছোট ছিলাম, বাবাদের কাছ থেকে 1 টাকা 2 টাকা নিয়ে ওদের হাতে দিতাম, মায়েদের পুরনো শাড়ি দিতাম, মুড়ি দিতাম, চাল দিতাম, চিড়ে দিতাম। বললাম তারপর, বললো তারপরে সরকার পাল্টে গেছে, বন্যা হলে আর কেউ বর্ধমানে এসে ভিক্ষা করতে আসতো না। আজ কি হলো? কেন কেন হলো? গোটা এলাকা জুড়ে যাচ্ছে, এলাকার মানুষ ঘর দর কিচ্ছু নেই, গরু মরে ভাসছে, আর তার পাশে একটু ডাঙা মতন জমি আছে যেখানে জল জমেনি, সেখানে 4টা বাচ্চা খালি গায়ে নীল রঙের স্কুলের প্যান্ট পরে ঘোরাঘুরি করছে, পায়ে জুতো নেই, পেটে ব্যথা, কাঁদছে। ডাক্তার দেখাওনি গো? যাও হেলথ সেন্টারে যাও, ডাক্তারটা দেখাও, বাচ্চাটা শরীর খারাপ হয়ে যাবে। বললো দিদি এমনিতেই হেলথ সেন্টারে ডাক্তার আসে না, এখন তো বন্যা হয়েছে, ডাক্তার কেন কেউই আসে না। আশা দিদিদেরও তো জলে ঘর ডুবে গেছে, ওরাই আমাদেরকে খিচুড়ি রেঁধে কিছুটা খাওয়াচ্ছে। গল্প বলছি, উপন্যাস লিখবে কেউ একদিন এ যন্ত্রণার কথা। কই কোথায় প্রশাসন, কই সরকার, কই জিতে যাওয়া প্রতিনিধিরা, কই আমাদের ট্যাক্সের টাকার ইউটিলাইজেশন, কই আমাদের জনপ্রতিনিধিরা, তাদের কেন কোনো প্রশাসনিক চিন্তা ভাবনা প্ল্যানিং নেই? কেন হলো এত বড় বন্যা? কেন হলো? এ ব্যাপারে আমার একটা খুব নিজের জীবনের অভিজ্ঞতার কথা মনে পড়ে। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আগে যখন আমি ছোট ছিলাম তখন আমরা 5 ভাই বোন ছিলাম, এখন আরও 2 জন বেড়েছে, মানে আমরা একটু বড় হয়ে যাবার পর আমার কাকার 2 মেয়ে। আগে আমরা 5 ভাই বোন ছিলাম, একসাথে উঠোনে খেতে বসতাম। তো যদি কোনো দিন সবজিতে খুব নুন হয়ে যেত তো আমরা বলতাম যে নুন হয়ে গেছে গো। তখন আমার মা আর বড় মা দুজনেই বলতো, আরে জানিস এই না বর্ষার সময় নুনটার এই দোষ, একটু দিলেই বেশি হয়ে যায়। কোনোদিন যদি বলতাম যে এই সবজিটাতে ঝালই হয়নি গো, যে এই লঙ্কাগুলোই খারাপ, জানিস অনেকগুলো লঙ্কা দিলাম তবু ঝাল হলো না। মানে কোনোদিন মা বড় মা এটা বলেনি যে বুঝলি আজকে নুনটা দিতে ভুলে গেছি বা আজকে একটু লঙ্কাটা বেশি দেওয়া হয়ে গেছে, এটা কোনোদিন বলতো না। এখন যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুনি কেন বন্যা হচ্ছে না ডিবিসি জল ছেড়ে দিচ্ছে, কেন বন্যা হচ্ছে না সিকিম জল ছেড়ে দিচ্ছে, কেন বন্যা হচ্ছে না ভুটান জল ছেড়ে দিচ্ছে, কেন বন্যা হচ্ছে, ওটা তো বৃষ্টিপাতের কি প্রয়োজন ছিল? ওই আমার মা বড় মায়ের মতো, নুন কেন হয়েছে না বর্ষার নুন, ঝাল কেন হয়েছে না লঙ্কাতে বেশি ঝাল, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নেই। লোক কি বলছে, ডেটা কি বলছে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবেশ সম্পর্কিত দপ্তর কি বলছে? পরিবেশ সম্পর্কিত দপ্তর বলছে এ রাজ্যের সরকার দুটো পেনাল্টি গুনছে, সেটা 300 কোটি টাকার বেশি। সেটা হলো পরিবেশ দূষণ করেছে বলে ভারত সরকারকে পরিবেশ দূষণের জন্য তারা পেনাল্টি গুনছে। আরেকটা পেনাল্টি গুনছে আপনাদের হুগলিতে, সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা হয়নি বলে, যেটা ওরাই বন্ধ করেছিল, ওরাই কেস করেছিল, পরে সেটা হাইকোর্টে সরকারের বিরুদ্ধে গেছে,
দিয়েছে, 3খানা পেনাল্টি গুনছে, যে পেনাল্টির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা, 1200 कोटी টাকা। किसका बाप का घर के पैसा जाता है, टैक्स पेयर का पैसा जाता है। কি বলছে এলাকার গরিব মানুষ? কি বলছে? বলছে আবার তো টাকা স্যাংশন হবে বাঁধ মেরামতির জন্য, কিন্তু সে টাকা কি বাঁধ তৈরি করার জন্য কাজে লাগবে? কেন? বললো না, ওরা তো বাঁধ ভালো করে বানায় না। তাহলে গায়ে আগে চোরগুলো চুরি করতে যেত, বিশ্বাস করুন, সব নিজেদের জীবনের অভিজ্ঞতাই বলছি, গল্প শোনানোর জন্যই, বক্তৃতাকে ভালো করার জন্যে নিজে কিছু জিনিস পাঞ্চ করে বলছি না, জীবনের অভিজ্ঞতাই বলছি। গায়ে আগে চোর আসতো, শীত কাটতো, মনে করেন এই বাড়িতে চুরি করবে, আপনাদের বাড়িতে চুরির কথা বলছি না, চুরি হলে আমাদের দায় নেই, পশ্চিমবঙ্গে বহু চোর ছাচোট বেড়ে গেছে। এই দেওয়াল এদিক থেকে ভেঙে গর্ত খুঁড়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে, মাটির দেওয়াল, ওই দিক থেকে পেতলের কাঁসার কলসি বাটি ঘটি যা পাবে টেনে নিয়ে বেরিয়ে চলে যাবে। চোর ওই দিক থেকে ঢোকে, ওই দিক থেকে জিনিস নিয়ে বেরিয়ে যায়। ঘরের লোক যদি চোরকে ধরে নেয় তাহলে তারা সর্ষের তেল মেখে গায়ে চুকচুক করে যেত, ধরলেই স্লিপ করে বেরিয়ে চলে যেত। চোরেদেরও প্রচুর খাটালি আছে, বলেন নেই? রাত্রিবেলা জাগো, দেওয়াল ফুটো করো, আবার এত মাগনিগন্ডার বাজারে তেল চুপচুপ করে সর্ষের তেল মাখো, আবার ধরা পড়ে গেলে জোর জুলুম করে পালিয়ে যাবার ব্যবস্থা করো, আর যদি ধরা পড়ে যাও তাহলে পুলিশ ছেড়ে দিল, পাবলিক পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। এখন পশ্চিমবঙ্গের চোরদেরকে বলছে আমরা এত কষ্ট করতে পারবো না, রাত জাগতে পারবো না, মাটির দেওয়াল ফুটো করতে পারবো না, মাগনিগন্ডার বাজারে সর্ষের তেল মেখে রাতে চুরি করতেও যেতে পারবো না। বললো তাহলে কি হবে? বললো তৃণমূল করবো, দিনেই চুরি করা যাবে, সরকারি চুরি করা যাবে। বাঁধে চুরি করবে। একটু আগে আসার সময় আমাদের শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তীর্থদা, আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব প্রতীক জয়, ওদের সঙ্গে কথা হচ্ছিল গাড়িতে আসতে আসতে। নাগরাকাটার বামনডাঙ্গাতে 11 জন মারা গেছে। একটি বাড়িতে যখন গেছি তখন একটি 6.5 মাসের বাচ্চা একটি অন্য মহিলার বুকে এরকম করে উল্টো করে ফেলানো আছে আর কাঁদছে। আমরা যখন ঢুকেছি তখন অন্ধকার। বলছে বাচ্চাটার জ্বর, গায়ে হাত দিলাম, বললাম আমি বাচ্চাটা কার? বলছে ওরই মা তো মারা গেছে। ওখানে দাঁড়িয়ে যখন তার বাপটার বয়স হবে 27 থেকে 30 বছর, যখন ওর সাথে কথা বলছি যে কি করে হলো গো, বললো ও তো ভোরবেলাতেই বন্যা চলে এলো, ঘরের মধ্যে জল ঢুকে গেল, দেখতে দেখতেই জল বেড়ে গেল, কোনো রকমে দরজা খুলে বেরোচ্ছি, ভাবলাম যে রাস্তাটা কোনো মতে পেরিয়ে যায়, ওদিকে চলে যাব, যেতে গেলাম, আমি তো একটা জিনিসপত্র বাড়ির কোনো রকমে বাঁচিয়ে যখন গেলাম, আর বউটার কোলে ছাওয়াটা ছিল, মানে ছেলেটা ছিল, ঠিক কিছু পরেই আমি রাস্তাটা পেরিয়ে গেলেও জলের মধ্যেই যখন আমার বউ পেরোতে গেল তখন আর সে ব্যালেন্স রাখতে পারলো না, আমার 6 মাসের বাচ্চাটাকে আমার দিকে ছুড়ে দিয়ে আর নিজে ভেসে গেল। বাচ্চাটার 2 হাঁটুতে গলগলে ঘা, ছুড়ে দিয়েছে। 5 লাখ টাকায় মা ফেরত পাবে তো? এই যন্ত্রণার মূল্য হয়? কি বাঁধে চুরি করে বলুন তো পশ্চিমবঙ্গের মতন রাজ্যে, যেখানে গঙ্গা, পদ্মা, দামোদর, অজয়, কাঁসাই, তিস্তা, তোরসা, জলঢাকা, কানসাই, এত নদী, যে নদী আমাদের সম্পদ, যে নদী আমাদের শক্তি, যে নদী আমাদের ভিত, যে নদী আমাদের জাতীয় সম্পদ, যে নদীকে সঠিকভাবে ব্যবহার করে তাপবিদ্যুৎ কারখানা হয়, যে নদীকে ব্যবহার করে মানুষের জলের প্রয়োজন মেটানো যায়, যে নদীকে ব্যবহার করে ক্যানেলের মাধ্যমে চাষের উন্নতি ঘটানো যায়, যে নদীকে ব্যবহার করে পর্যটন তৈরি করা যায়, যে নদীকে ব্যবহার করে নদীর তীরে বসবাসকারী পরিবারগুলোকে নতুন করে বাঁচার রসদ দেওয়া যায়, সেই নদীগুলোর বাঁধে চুরি করতে হয় গো। এ শুধু বলার জন্য বলা যে রাজ্য সরকার, কেন্দ্রের সরকার মানুষের ট্যাক্সের টাকা থেকে বাঁধ নির্মাণের জন্য, নদীগুলোর রক্ষণাবেক্ষণের জন্য, বাঁধের মেরামতির জন্য, তার রিপেয়ারের জন্য, গঙ্গা পদ্মা ভাঙনের বিরুদ্ধে, ঘাটার মাস্টার প্ল্যানের জন্য, হুগলি, নদিয়া, হাওড়া, 2 মেদিনীপুরের বন্যা কবলিত এলাকাগুলোকে বাঁচানোর
ব্যবহার করা দরকার সে টাকাও চুরি করবে এরা। চুরি বলে দিলে খুব গা সওয়া হয়ে গেছে যে চুরি হয়, দুর্নীতি বলে দিলে খুব গা সওয়া হয়ে গেছে যে দুর্নীতি হয়, রেপ গা সওয়া হয়ে গেছে। দুর্গাপুর আইকিউ সিটিতে যখন সকালবেলা কালকে খবর পেয়ে কমরেডদেরকে বলছি যে এরকম হয়েছে গো একবার দেখো, কেমন যেন আড়মোড়া ভাঙছে না আমাদের, কারণ রোজ তো রোজ। কনিনিকাদি বলেছেন যে কোমরে আঁচল গুঁজে কিবোর্ড থেকে চাবিটা নিয়ে লালবাজারের লকআপ খুলে দুষ্কৃতীদেরকে বের করে না দিলে বাঁদরের মাথায় প্রথম সভাতেই ছড়ি মারলে আরজিকর হতো না, সেটা মিস করেছে। এবারে ইচ্ছাকৃত মিস করেছে নাকি কারো চিন্তায় এবং কারো নির্দেশে মিস করেছে সেটা ঠিক করতে হবে। এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন, চাপদানির অলিতে গলিতে প্রশ্নের উত্তর আছে? চাপদানি চায়ের দোকানে এর আলোচনা আছে? চাপদানি শ্রমিক মহল্লায় মেয়েদের শরীরে হিমোগ্লোবিন কেন কমে যাচ্ছে তার আলোচনা আছে? চাপদানিতে সবুজ পাঞ্জাবি পরে নিজের ছবি 32 নিকালতে হওয়া তৎকালীন ছবি হোর্ডিংয়ে পোস্টারে চিঠিয়ে দিয়ে সেই প্রশ্নের কোনো জবাব আছে? চাপদানির বুকে দাঁড়িয়ে যারা রামনবমীতে, যারা মহরমে প্রত্যেকটা দিন দাঙ্গা করছে আর একটার পর একটা জুট মিলে যারা দালালি করে শ্রমিকদের ভিটে মাটি আর তার পেটের ভাত খাচ্ছে, তাদের এই ইস্যুগুলোতে কথা আছে? নেই, থাকতে পারে না। কারণ আরএসএস ঠিক করে দিয়েছে তৃণমূল আর বিজেপি কি করবে। আরএসএস চালাচ্ছে তৃণমূলকে। আরে আমি বলছি না, বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলছে যে তৃণমূলের নামক বাচ্চাটা তো ডেলিভারি হতো না আমি যদি লেবার রুমে না থাকতাম। আমি বলছি না, শ্রমিক ভট্টাচার্য বলেছে বিজেপির নেতা অন ক্যামেরা যে আরএসএস তৃণমূলের বাচ্চাটার জন্ম দিয়েছে আর এই জন্মতে যাতে কোনো রকম ক্রিটিক্যাল কন্ডিশন না হয়, নর্মাল ডেলিভারি হয়, তার জন্য লেবার রুমে আরএসএস বসেছিল, তবে গিয়ে তৃণমূলের জন্ম হয়েছে। তাই তো মোহন ভাগবত ছুটে আসে আরজি করে, তাই তো মোহন ভাগবত বলে দেয় যে आरजी कर में ममता दीदी जो करेंगी मेरा मुकुल, मेरा सुकांत और मेरा शुभेंदु और मेरा अग्निमित्र वही करेगा। তারপরেই দেখলাম যেন সাপের পাঁচ পা দেখে নিয়েছে, আর কেউ কিছু কথা বলছে না, চুপ হয়ে গেছে। হুগলি, বর্ধমান, নদিয়া, গোটা উত্তরের জেলা, पश्चिम मेदिनीपुर, पूर्व मेदिनीपुर आज मोहन भागवत ये बात कहता है, आरएसएस का नेता वो बोलते हैं कि পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে। কবে? 2011-এর পরে। রাখিতি পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে? যদি তুমি ভোটে নমিনেশন করতে চেয়েছো তোমাকে কেন দেয়নি? এটা গণতন্ত্রহীনতা নয়? কলকাতা কর্পোরেশন, দুর্গাপুর কর্পোরেশন, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটির পঞ্চায়েতের ভোট ব্যালট চিবিয়ে খাচ্ছে। ব্যালট কাঠ খেলে আলমারি হাঁকতে হবে, আর ব্যালট খেলে কি হাঁকবেন 26-এর নির্বাচনে দেখতে হবে। গণতন্ত্রে নেই পশ্চিমবঙ্গে, আপনি কথা বলতে পারবেন না। কিন্তু মোহন ভাগবত বলছেন যে पश्चिम बंगाल में जनवाद है ममता बनर्जी का आने के बाद। क्यों? क्योंकि यहाँ पर हम लोगों का शाखाओं का संख्या बढ़ रहा है। চলছে একটার পর একটা শাখা চলছে। পশ্চিমবঙ্গের 8322 স্কুলে তালা পড়ে যাচ্ছে, কিন্তু আরএসএস এর স্কুলগুলো সব রমরমিয়ে চলছে, পড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদে, তাদের সিলেবাস। আছেন আমাদের সভাপতি, আজ দীর্ঘদিন আগেই তিনি রিটায়ার্ড করেছেন। এই অভ্যর্থনা সমিতির কোনোদিন প্রয়োজন হলে দুদণ্ড একটু চিনি ছাড়া চা নিয়ে বসে ওনার সাথে কথা বলে দেখবেন যে স্কুলগুলোকে চালানোর জন্য পশ্চিমবঙ্গের জনগণ, সরকার নয়, জনগণ নিজেদের হৃদয় দিয়ে কাজ করেছে। আজ পশ্চিমবঙ্গের হৃদয়ের উপরে বুলডোজার চালিয়ে আমাদের সাথে স্কুলগুলোতে তালা দিয়ে আর আরএসএস স্কুল চলছে। কি শেখাবে? ভারতবর্ষের সংবিধান? কি শেখাবে? ভারতবর্ষের তিরঙ্গা? কি শেখাবে? ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে
সবাই ভারতীয়, সেটাই চাপদানির শ্রমিক মহল্লায় শেখাচ্ছে না। मिल क्यों बंद हो रहा है? अरे दुनिया भाड़ में जाए, पहले तुम ये सोचो कि तुम हिंदू हो या मुस्लिम हो। চাপদানির মিলের শ্রমিকদের বোনাস নেই, বেতন নেই, কাজ থেকে গেট বাহার করে দিচ্ছে। আরে पहले तुम ये सोचो हिंदू खतरे में है या मुसलमान खतरे में है। अरे बेटोए কোম্পানিটা কি হয়ে গেল? আরে ছাড়ো, আগে তুমি এইটা ভাবো যে शमशान में जाओगे या कब्रिस्तान में जाओगे। आरएसएस এর রাজনীতি, সেই রাজনীতিতে আজকে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপি মিলে গোটা পশ্চিমবঙ্গটাকে, তার বাজারকে, তার মানুষকে ভাগ করার পরিকল্পনা। কে জিতবে, কে লড়বে, কে হারবে, কে খাবে, কে মরবে? গুন্ডা রাজ চলছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলছে। अच्छा बोलून तो अनुपम खेर यदि एक शैम्पू देखिए बोले जे ये है मेरे घने और रेशमी बालों का राज, ये शैम्पू लगाइए, হবে? এখন এটার নামে আমার উপরে কেসও হতে পারে যে তুমি কেন অনুপম খেরের বডি শেমিং করলে, করে ফেললাম। এবার যদি আমি বলি যে দেখুন এই ক্রিমটা লাগান, লাগালে আমার মতো না টুকটুকে দুধে আলতা রং হয়ে যাবে, হবে? হবে না তো। তাহলে যারা দেশের বিরুদ্ধে, যারা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, তারা যদি বলে যে পশ্চিমবঙ্গে উন্নয়নের জন্য আপনারা আমাদের সাথে থাকুন, সিদ্ধান্ত আপনাদের, ভাগাড়ে যাবেন না সঠিক রাস্তায় যাবেন, সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর তার কথাই বুথে নিচে মানুষের সামনে, শ্রমিক মহল্লায়, এলাকাতে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের তার কাজ, হাতের কাজ, মাথার ছাদ আর পেটের ভাতকে সুরক্ষিত করার জন্যই লড়াই। এই লড়াই কমিটি নির্বাচনের নয়, এই লড়াই একটা সমাবেশ করে দিয়ে নিজেদের শক্তি দেখানোর নয়। এই সমাবেশ, এই লড়াই আমাদের একটা সম্মেলনে কত মানুষ আমাদের সঙ্গে আসছে, সেটাও যেমন একটা আমাদের কাছে বড় লড়াই, ঠিক সেরকম লড়াই গোটা চাপদানি, গোটা হুগলি জেলার একদম খানাকুল, আরামবাগ, গোঘাট থেকে শুরু করে একদম বর্ধমানের প্রান্তে ধনেখালি পর্যন্ত, আর ওদিকে হাওড়াতেই আমাদের গঙ্গা নদীর পাশ পর্যন্ত গোটা এলাকা জুড়ে কত বেশি মেয়েদেরকে আমরা নিজেদের অধিকারে সচেতন করে মুষ্টিবদ্ধ হাত তুলে, হাত পেতে নয়, হাত জোর করে নয়, হাত মুষ্টিবদ্ধ করে নিজেদের অধিকারে বাঁচার জন্য আমরা একসাথে পায়ে পা মেলাতে পারি, তার জন্য আমাদের সম্মেলন। সেই সম্মেলনে যারা দুহাত ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে লাল সেলাম, আর যারা দূরে দাঁড়িয়ে থেকে বলেছেন যে সম্মেলন করে যাও, তোমাদের তো কিছু হবে না, তাদেরকে বলছি বেশি চোখ মুখ বেঁকিয়ে লাভ নেই। ঘনিষ্ঠঙ্কারের টিকা আবিষ্কৃত হয়ে গেছে, চোখ মুখ দেখলে দেখা ঠিক করার জন্যও আছে। আর যারা এখন বামপন্থী আন্দোলনে মঞ্চ থেকে নিচ পর্যন্ত দাঁড়িয়ে আছে তারা জানে এই লড়াই সহজ নয়, আর আমরা সহজ লড়াইয়ে নামিনি, কঠিন লড়াইয়ে নেমেছি, বুক পেতে দিয়েছি। দরকার হলে সামনে এগিয়ে যেতে গেলে পিছনে মুড়ে দেখবেও না, দরকার হলে পিছনে যারা থাকবেন তারাও একটা দিন সামনে এসে বুক পেতে দিয়ে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবার জন্য এই রাস্তায় সামিল হবেন, সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, জিন্দাবাদ।